দেখুন, এটা তো ওদের দুইজনের বিষয়। বামফ্রন্টের সঙ্গে ওদের পুরনো সম্পর্ক। 2021 সালে ওরা জোট করেছিল এবং এই বামফ্রন্টকে সাহায্য করতে গিয়ে আইএসএফ বা আব্বাস নওশাদ সিদ্দিকী তার দল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্রচুর মানুষ মার্ডার হয়েছে, ঘর ছাড়া হয়েছে। এই বামফ্রন্টের জন্য অনেক কিছু করেছে এরা। যদি এরা এই বামফ্রন্টকে বাঁচানোর চেষ্টা না করে যদি একা 2021-এ লড়তো, যে আমরা প্রথমবার লড়ছি, আমাদের এত অভিজ্ঞতা নেই, আমরা কয়েকটা সিট দিচ্ছি, কার রাজত্ব হবে, কারণ 20টা ওরা সিট দিয়েছিল। 20টা সিট দিয়ে কেউ তো রাজ্য দখল করতে পারে না। কিন্তু আমাদের ভাইজান বলে দিলেন নবান্ন কে বসবে, মুখ্যমন্ত্রী কে হবে, সব আমি ঠিক করে দেবো 20টা সিট দিয়ে। অতএব এই কাজটা করতে গিয়ে মুসলিম পাড়াগুলো উজাড় হলো, আইএসএফ এর ছেলেরা অনেকে মার্ডার হলো, মার খেলো, ধর্ষণ হলো, ঘর দৌড়, এখনো বউ ছিল ঘর ছাড়া হয়ে আছে। কিন্তু এটা তো তাদের ব্যাপার না, তারা বামফ্রন্টকে কতটা ভালোবাসবে, বামফ্রন্টের জন্য কত স্যাক্রিফাইস করবে। এখনো তারা বামফ্রন্টের প্রতি তারা ভালোবাসা রেখেছে, চিঠি লিখছে। আমার মনে হয় ডাইরেক্ট যোগাযোগ নেই, চিঠি কখন লেখে, ফোনে কথা হচ্ছে না তাই চিঠি লিখছে, বা ফোন রিসিভ করছে না তাই চিঠি লিখছে। চিঠি লিখে আবার পাবলিককে বলেও দিচ্ছে আমি চিঠি দিয়েছি, সাক্ষী রাখছে, জনগণকে সাক্ষী রাখছে। তো আমার কথা হচ্ছে ওদের আবার পুনর্মিলন হোক, ওদের সম্পর্ক দীর্ঘায়ু হোক, ওদের ভালোবাসা অটুট থাকুক, আমি চাইবো রাজনৈতিক জোটে। কিন্তু নৌশাদ সাহেব আর বামফ্রন্ট 24-এ সম্পর্ক রাখেনি, মানে কোথাও একটা কিছু একটা গন্ডগোল হয়েছে। তো তার জন্য আমরা কাউকে দায়ীও করতে পারি না। হ্যাঁ, এটা হয়তো বামফ্রন্টেরই দোষ। হ্যাঁ, আমার ভাইজানের প্রতি পূর্ণ ভালোবাসা আছে নৌসাদ সাহেব, আব্বাস সাহেবের প্রতি। অতএব আমি স্বাভাবিকভাবে বিমান বোস, মোহাম্মদ সেলিম এদেরকেই দোষারোপ করবো, ওদের জন্যই। হ্যাঁ, এই জোটটা ভেঙে গেছে। 17টা সিট যদি নৌসাদ সিদ্দিকীকে ওরা ছেড়ে দিত তাহলে নিশ্চয়ই জোটটা থাকতো, কারণ বামফ্রন্ট তো জিরোতেই আছে, তাও তো নৌসাদ সিদ্দিকীর একটা সিট আছে। আজকের দিনে বড় দল বলতে গেলে নৌসাদ সিদ্দিকীর আইএসএফকেই বড় দল বলতে হবে, আর ছোট দল বামফ্রন্টকে বলতে হবে। যতই আপনি 34 বছর রাজত্ব করেন, তাহলে কম্প্রোমাইজ মোহাম্মদ সেলিমকে করতে হবে, ঝুঁকতে হবে বিমান বোসকে। ভাইজান কেন ঝুঁকবে? ভাইজান এখন আমাদের বাংলার সব থেকে বড় নেতা। অতএব এখানে অপরাধ স্বীকার করে মোহাম্মদ সেলিম এবং বিমান বোসের নওশাদ সিদ্দিকীর কাছে যাওয়া উচিত, যে আমরা আপনাদের সঙ্গে জোট করতে চাই, আমাদের পুরনো ভুল ত্রুটিগুলো আমাদেরকে ক্ষমা করা হোক। গুরুত্ব দিচ্ছে না। ভাইজান আমাদের খুব ভালোবাসে, ভাইজান কনফিডেন্ট আছে, এরা তো আমার পকেটে আছে, এরা তো বাইরের লোক না, এদের যখন যা বলবে এরা সব শুনে নেবে। তো ঘরের লোককে আর কি বলবে? আমাদের কি চিঠি লিখবে নাকি ফোন করবে? আপনাদের নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা আছে জোট নিয়ে, না, আমাদের পলিটিক্যাল কোনো আলোচনা হয়নি। আমরা মঞ্চ করেছিলাম 5টা মূল সিদ্ধান্তের উপরে, যেগুলো বেসিক্যালি সবই বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে ছিল, এবং একটা শুধু ওয়াকআপ বিষয় ছিল, যেটা আমাদের ধর্মীয় বিষয়। বাকি ভারতবর্ষের সমস্ত মানুষকে যে সমস্যা আছে, এসআইআর আছে, বাঙালি নির্যাতন আছে, সব আপনারা সব জানেন, ওইগুলো ওবিসি ছিল, এইসব নিয়ে। তো আমাদের মূলত যা আন্দোলন হচ্ছে ইস্যু ভিত্তিক, আমাদের কখনোই রাজনৈতিক আলোচনা কখনো হয়নি, এই নিয়ে কখনো কোনো বসাও হয়নি রাজনৈতিক বিষয় নিয়ে। তবে আমাদের বিশ্বাস, আমাদের সম্পর্ক একটা আছে, কারণ বাংলার মানুষকে একসঙ্গে এক মঞ্চে 3 দিন বসে আমরা যে ঐক্য দেখিয়েছি, বাংলার মানুষ কিন্তু এখনো সেই আশায় বুক বেঁধে আছে। আমার মনে হয় এইটা অটুট আছে এবং থাকবে, এইটা কোনোভাবে ভাঙা যাবে না। কেউ ভাঙলে বাংলার লোক মুখে থুতু দেবে, গালাগালি করবে, যে এই মুসলমানগুলো 2 দিন একসঙ্গে চলতে পারে না, এরা কি রাজনীতি করবে। অতএব আমার মনে হয় কারো বুকের পাটা নেই, দম নেই যে বলবে আমরা মঞ্চ ভেঙে দিয়েছি। এই কথা বললে কিন্তু বাংলার মানুষ মুখে থুতু দেবে। উনি কোনো পলিটিক্যাল লোক না, উনি অনেক সময় অনেক কিছু বলেন, অনেক কিছু বলেন, সেটা হাইলাইট হওয়ার জন্য বলেন, নিউজ করার জন্য বলেন। উনি আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, মঞ্চে আমি ওনাকে একটু গালাগালি করেছিলাম, কারণ মঞ্চে আমি ছিলাম। আপনি যার সঙ্গে যা ইচ্ছা কথা বলতে পারেন, কিন্তু আমার মঞ্চকে যদি বলেন মুসলিম লীগ হয়ে গেল আর এরা দ্য গ্রেট কলকাতা ক্লিন 1946 করে দেখাবে, তখন কিন্তু উনি যেমন শুভেন্দুকে যা তা বলেন, তখন আমি কিন্তু ওই বন্ধুত্ব ভুলে যাব, এবং সেটা বলেছি। সেখানকার ঘটনা সেটা মিটে গেছে, এবং আপনারা সবাই জানেন উনি খেপাটে মার্কা লোক, যখন যা মুখে আসে তাই বলে। অতএব উনি বলতেই পারেন নিউজ ভালোবাসেন, কিন্তু মনের দিক থেকে ভালো লোক। এক সময়কার পুরনো বন্ধু। আমাদের যখন কথা হবে আবার স্বাভাবিকভাবেই কথা হবে, সম্পর্ক থাকবে। এগুলো ইস্যু ভিত্তিক লড়াই, ব্যক্তিগত কোনো লড়াই। বন্ধুত্বের জায়গা আছে। ও আমাকে একটা ঘুষি মেরেছে, আমি ওকে একটা ঘুষি মেরেছি, শোধবোধ হয়ে গেল, মিটে গেল।
এবারে উনি নওশাদ সিদ্দিকী কি বলছেন সেটা নওশাদ আর ওনার ব্যাপার আছে। নওশাদ ভাইজানের শওকাতের সঙ্গে অনেক ম্যাটার আছে, যেগুলো যার সঙ্গে চলছে সেই ম্যাটারে তো আমরা ঢুকবো না, আমরা সেই ব্যাপারে কথা বলবো না। উনি বারবার মুসলিম দরদি বলে সবসময় চিল্লায় বা বলে মিডিয়ায় মুসলিম। না, আমি জানি না, এটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ কোনো দলই ওনাকে প্রার্থী ঘোষণা করেনি আর এখন সময় হয়নি। তবে যেটা বলছেন যে উনি মুসলিম দরদি, হ্যাঁ উনি মুসলিম দরদি। বিজেপি যদি আমাদের মারে, মুসলমানদের বিরুদ্ধে কিছু করে, তখন উনি আন্তরিকভাবে প্রতিবাদ জানান, লড়াই করেন। তৃণমূল আমাদের তৃণমূলের রাজত্বে বা তৃণমূলের এখতিয়ারে যেগুলো পড়ে সেইগুলো অত্যাচার হলে উনি বলতে পারেন না বা প্রতিবাদ করতে পারেন না, এটাও তেমনই সত্যি। ঠিক আছে, তো এইটা আমি কিভাবে ব্যাখ্যা করব, মানে হেড অ্যান্ড টেলের মতো ব্যাপার হয়ে যাচ্ছে। বিজেপি মারলে উনি চিৎকার করেন, তার মানে উনি বিজেপির শত্রু। আর তৃণমূলের রাজ্যে যদি মুসলমানের উপরে অত্যাচার হয় তখন উনি নীরব থাকেন, তাহলে উনি তৃণমূলের বন্ধু, তাই তৃণমূলের বিরুদ্ধে যেতে পারেন না। মানে আমাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করেন, মনে অনেক ভালোবাসা আছে, কিন্তু যেহেতু তৃণমূল অত্যাচার করছে তখন সেই ভালোবাসাটা উনি প্রকাশ করতে পারেন না। এইটা ওনার বাধ্যবাধকতা, কোথাও হয়তো উনি আটকে আছেন সেই কারণে, কিন্তু আমাদের ভালো উনি বাসেন, এইটা ঠিক। একই রকম ভাবে তৃণমূল বলে আমরা মুসলিম দল। হুম। তৃণমূলে 43টা বিধায়ক থাকা সত্ত্বেও কোথায় যদি মুসলিমরা নিপীড়িত হয়, সেখানে নওশাদ ছাড়া আর কেউ সেই মুসলিম পরিবারের পাশে নওশাদ সিদ্দিকী ছাড়া কেউ দাঁড়ায় না। কারণ আমি তো দাঁড়াই, আপনি তো বিধায়ক নন। তো বিধায়ক না হতে কি আছে, আমরা তো দাঁড়াই তো। আপনারা সমাজকর্মী, নওশাদ সিদ্দিকীর সাথে বা সম্পর্ক বা আমরা সমাজকর্মী না, আমরা রাজনীতিবিদ। রাজনীতিবিদ, তারা দাঁড়ায়। কিন্তু এটা মুসলিম বিধায়কদের কি বলবেন তৃণমূলে? দেখুন, তৃণমূলের মুসলিম বিধায়কগুলো মুসলিম না, ওদের হয়তো আরবি নাম কিছু আছে। হুম। ওরা তৃণমূল কোনো নীতি আদর্শের জন্য যায়নি, ওরা কিছু মাল কামাতে গেছে, এলাকায় প্রভাব বাড়াতে গেছে, লুটপাট করতে গেছে। হ্যাঁ, অতএব ওদেরকে মুসলিম বলে কনফিউজ হবেন না, ওরা তৃণমূলের বিধায়ক। তৃণমূলের শর্ত হচ্ছে তুমি যদি টিকিট নাও, তুমি যেখানে যা জিতবে তোমাকে প্রতি মাসে টাকা পাঠাতে হবে। ওরা হচ্ছে কালেক্টিং এজেন্ট, তোলাবাজির এজেন্ট। অতএব অহেতুক ওদের মুসলিম বলে মুসলিম জাতিকে কেন বদনাম করছে? ওদের মধ্যে কোনো মুসলিম হবার কোনো লক্ষণ নেই, কিচ্ছু নেই, একটাও নেই। এই একটা যে মুসলিম দরদি পেয়েছিলেন না, মাঝে বলছিল আগে দল নয় আগে জাত, এখন দেখুন তার জাত চলে গেছে, এখন তার দল আসল। বাবরি মসজিদ ফসজিদ কি কি সব বানাচ্ছিল, কমেডি করছিল। আমি তখনই বলেছিলাম ও এতই মুসলিম দরদি বিজেপিতে চলে গেছিল, দরকার হলে আবার বিজেপি হবে। দেখুন দুধ আর পানি পরিষ্কার হয়ে গেছে, তৃণমূলে কোনো মুসলিম থাকতে পারে না। যদি কেউ থাকে তাহলে তাকে মুসলিম বলবো না।